হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অঙ্কিতা। আমাদের ভালোবাসার ছোঁয়া চ্যানেলটি নিত্য নতুন গল্প পড়তে ও শুনতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, আমাদের গল্পগুলিতে লাইক, শেয়ার ও কমেন্ট করতে মোটেও ভুলো না। টাটা। আমার 2.5 মাসের বাচ্চা মেয়েকে আমার শাশুড়ি একবারের জন্য কোলে নেননি, কেবলমাত্র মেয়ের গায়ের রং কালো হয়েছে বলে। এই রঙের জন্য আমি দায়ী নই, আবার প্রশ্নটা রঙেরও নয়। সব রঙের মানুষের সৃষ্টিকর্তা একজনই। বাচ্চা সুস্থ আছে, ওজন স্বাভাবিক আছে, ঠিকমতো শ্বাস নিতে পারছে। এই কি যথেষ্ট নয়? প্রচণ্ড মন খারাপ হয়ে এলো আমার। সোনাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিলাম। গোসল করতে যাওয়া প্রয়োজন এখন, কিন্তু একা রেখে যেতে ইচ্ছে করছে না। বাড়িতে মানুষ বলতে আমার শাশুড়ি আর স্কুল পড়ুয়ার ননদ আছে, আমার বড় আর শ্বশুর। আব্বু আছে, কাজে গেছে। আমি কাপড় ঠিক করে উঠে দাঁড়ালাম। সোনাইয়ের দুই পাশে ছোট্ট দুটো কোল বালিশ রেখে কপালে ছোট্ট করে চুমু খেলাম। এরপর রুম থেকে বেরিয়ে রাহার রুমে গেলাম। দরজা নক করে বললাম, রাহা, ফ্রি আছো? রাহা বসে বসে ফোন টিপছিল। আমাকে দেখে বলল, হ্যাঁ ভাবি, বলো। আমি মিহি হেসে বললাম, বোন, একটু আমার রুমে এসে বসো না, আমি গোসল সেরে আসি। হ্যাঁ ভাবি, যাচ্ছি। রুম থেকে বেরোতেই সরাসরি শাশুড়ির সামনে সামনে পড়লাম। আমার দিকে কিভাবে যেন তাকিয়ে আছেন। আমি চুপ করে চলে আসতে চাইলাম। সেই মুহূর্তেই তিনি বলে উঠলেন, কি গো বউ, আমার মাইয়াডারে নিজের কামের বেডি পাইছনি? যখন মর্জি ফরমাইশ খাটাইবা কি? আমি সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করলাম, না মা, ওরকম কিছুই না, আমি শুধু এসে একটু বসতে বলেছি, আপনি ভুল বুঝছেন। যা বোঝার ঠিকই বুঝছি, তুমি বুঝাইতে আইসো না, নিজের ঘরে যাও। রাহা তখন আমার দিকে করুণ চোখে তাকালো। আমি কিছু বললাম না, নিজের রুমে চলে আসতে নিলাম। তখন আমার কানে তাদের কথা এলো, মা, তুমি ভাবির সাথে এমন করে কথা বলো কেন? তোর এত সমস্যা কি? যার সাথে যেমনে কথা কন লাগে অমনে কই আমি। শখ কইরা পোলারে বিয়া করাইছিলাম, চাইছিলাম একটা বাধ্য বউ আনুম, আমার সব কথা শুনবো এমন। অথচ কপালে জুটছেও এমন। প্রত্যেকটা কথায় তর্ককরণ লাগে ওর। আল্লাহই বাঁচাইয়া রাখলে আমার পোলারে আমি আবারও বিয়া করামো। আমি চলে এলাম ওখান থেকে। কি যে কান্না পাচ্ছে, খুব ইচ্ছে করছে কেঁদে বুক ভাসাতে, কিন্তু এখন বয়স হয়েছে। কান্না করে বায়না ধরে খেলনা গাড়ি পাওয়ার বয়সটা আমার আর নেই। লম্বা একটা শ্বাস টেনে সোনাইকে আর একবার ঠিক মতো গুছিয়ে শুইয়ে দিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। আমার বিয়ে হয়েছে 3.5 বছর। তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে। একদিন কলেজ থেকে বাসায় ফিরে বসার ঘরে অনেক মানুষ দেখতে পেলাম। আম্মা আমাকে বলল, অঙ্গজা, শোন মা, তোকে দেখতে এসেছে এরা। ভীষণ ভালো ঘর থেকে সম্বন্ধ এসেছে, তৈরি হো। তারপর আমাকে রেডি করিয়ে নিয়ে এলো ওখানে। পরে বুঝলাম তারা মেয়ে দেখতে এসেছে। বরাবরের মতোই আনুষ্ঠানিকতার সাথেই মেয়ে দেখাটা হয়েছিল। আমি দেখার রীতিনীতি আমার জানা, তাই চুপ করে মেনে নিয়েছিলাম সব। আর চোখে কভার আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তাকে দেখে গেছি। লোকটা ভীষণ শান্ত, একবারও আমার দিকে তাকায়নি। আমার শাশুড়ি এবং কাকিমা শাশুড়ি আমাকে পছন্দ হয়ে গেল সেদিন। তারপর আমাকে আংটি পরিয়ে রেখে গেল এবং মাসখানেকের মধ্যেই বিয়ে। বরের নাম জানতে পারি বিয়ের দিনেই, মাহতাব সিদ্দিকী। বাবা মায়ের একমাত্রই ছেলে, ভীষণ দায়িত্বশীল ও মা ভক্ত। প্রথমে প্রচুর ভয় থাকলেও বিয়ের পর যখন শুনতে পারি আমার শ্বশুরবাড়িতে আমার পড়াশোনার ব্যাপারে কোনো জবরদস্তি চাপিয়ে দেওয়ার মতো নেই, প্রচণ্ড খুশি হয়ে পড়ি আমি। কিন্তু সংসার আর পড়াশোনা দুটো একত্রে সামলাতে পারিনি। আমার শাশুড়ি কখনো আমাকে রান্না বান্না করতে বলেননি, তবে তাকে একা সব রান্না করতে দেখতে আমার বিবেকে বাঁধত। আমার শাশুড়ি আমাকে কখনো বলেননি বাড়িতে কাজ করতে, তবে চুপচাপ বসে আয়েশ করতে আমার বিবেকে বাধ্য। আমার শাশুড়ি আমাকে কখনো মাছের মাথাটা খেতে বারণ করেননি, কিন্তু ননদ ভারী পছন্দ করে। ওকে ফেলে নিজের পাতে মাছের মাথাটা তুলে নিলে আমার বিবেকে বাধ্য। আমার শাশুড়ি আমাকে কখনো পড়াশোনা ছাড়তে বলেনি,
কিন্তু কাকি শাশুড়ি যখন পরনিন্দা ও পরচর্চা করতে রোজ রোজ এই বাড়িতে এসে গরম খবর হিসাবে বাড়ির বউদের বাড়ির সব কাজ টাজ শাশুড়ির উপর ছেড়ে দেওয়া নিয়ে কথা বলতো, দিনের নামে কলেজের গিয়ে হিল্লিপোনা করার উপর লাগাম টানার উপদেশ আমার শাশুড়িকে দিত। আড়ালে তা শুনতে আমার বড় বিবেকে বেঁধেছিল। পরের দিন শাশুড়ি মাকে গিয়ে বলি, মা, আমার না আর কলেজে যেতে ভালো লাগছে না, আমি বরঞ্চ শুধু এক্সামগুলোই দিই। মা সায় দিয়েছিলেন আমি পুরোপুরি সংসারে মন দিই। আর তারপরেই হুট করেই মনে হয় পড়াশোনা করে আর কি হবে, আমার পুরো জীবনটাতেই তো আপাতত আমার স্বামীর আর সংসার। আমি সংসারই হয়ে উঠি। আমি পড়াশোনাগুলোকে জলাঞ্জলি দিই, অথচ একসময় ডিপার্টমেন্টের টপার ছিলাম। ভাবতে দীর্ঘশ্বাস আসে আমার। গোসল দিয়ে রুমে এসে দেখি সোনাই জেগে গেছে। আমি শাড়ির আঁচল গোছাতে গোছাতে ওর কাছে চলে এলাম। আমার দিকে কেমন বড় বড় করে তাকিয়ে আছে। আমি 2 হাত এগিয়ে দিয়ে বললাম, আমার কাছে আসবে সোনা? সোনাই হাত পা তুলে হাসতে লাগে, দন্তবিহীন মাড়িগুলো দেখা যায়। আমি ওকে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলি, হরি আমার লক্ষ্মী সোনাটা রে, খিদে পাচ্ছে? তখন তো খেলেই না, বাবাকে মেশু মেশু করছো। সোনাই আবার খানিকটা ঘুমালেই আমি ওকে ঠিকমতো শুয়ে রান্নাঘরের দিকে গেলাম। রাতের রান্নাটা করতে হবে। মা আমাকে রান্নাঘরে আসতে দেখেই অন্যদিকে তাকিয়ে চলে গেলেন। আমি নীরবে শ্বাস ফেলে মুরগিটা কাটতে লাগলাম। কিছুক্ষণ বাদে মেয়ের কান্নার আওয়াজ হলো। আওয়াজ পেয়েই আমার বুকটা কেঁপে উঠল। হাতের মুরগি ফেলে হাত ধুয়ে যেতেও সময় হবে। রাহাকে ডাকলাম। রাহা ডাকটা বোধহয় শুনতে পেল না। মা সোফায় বসে টিভি দেখছেন আমার রুমের পাশেই। আমি উঠে হাত ধুয়ে জলদি রুমে এসে দেখি মেয়ে কোল বালিশ সহ বিছানা থেকে পড়ে গেছে। আমার পুরো শরীর অসাড় হয়ে এলো। আমি ক্ষণিকেই কান্নারত মেয়েটাকে বুকে জড়িয়ে নিলাম। আমার বিছানাটা বেশি উঁচু না, 1 হাতের মতোই হবে। উবু হয়ে কোল বালিশের ওপরই পড়েছে। অল্প লেগেছে বোধহয়। নাকে, কপালে আর ঠোঁটের সম্মুখানে কেটেছে হয়তো। সামান্য রক্ত। বুকে এসে সোনাইয়ের কান্না থামছে। আমার চোখ ছলছল করে উঠল। মেয়েকে বুকে নিয়েই বাইরে গেলাম। মা কি কান্নার আওয়াজ শোনেনি? এত পাষাণ কেউ হয়? আমি বসার ঘরে গিয়ে মায়ের মুখোমুখি হয়ে টিভির সামনে দাঁড়ালাম। তিনি ভ্রু কুঁচকে ফেলে বললেন, এগুলা কিসের নাটক মারাইতেছ? সরো এখান থেকে। আমার চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। বিতোষিনার মুখ বেশিয়ে উঠল। বোধহয় এই 3.5 বছরে প্রথমবার গলার আওয়াজ উঁচুতে তুললাম। আপনি মানুষ মা? এটা আমার একার মেয়ে, আপনাদের রক্ত না। একটু দয়া মায়া হয় না আপনাদের? কিভাবে মুখ ঘুরিয়ে থাকতে পারেন? 2.5 মাস হলো, একবারও কোলে নেননি, তাকিয়ে দেখেননি পর্যন্ত। কেন? চোখ রাঙিয়ে বলে উঠলেন মা। অঙ্গজা, তোমার হেডাম দেখা অবাক হইতাছি। কার লগে কথা কইতেছ ভুইলা গেছ? আমি প্রত্যুত্তর করলাম, মা ভুল বলছি না আমি। আপনি দেখেন, আপনার ছেলেরই তো সন্তান, কিভাবে পারেন মুখ ঘুরিয়ে থাকতে? মা ধমকে উঠলেন। চুপ, এত কথা কই পাইতেছিস? বাড়ি থেকে বাইর করে দিতে পারি, ভয় ডর লাগে না? হ্যাঁ, এডারে তোর বাপের বাড়ি পাইছস? আমি থমথমে আওয়াজে বলে উঠলাম, আপনি আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলতে পারেন না মা। আমি যেমন এই বাড়ির বউ, আপনিও বউ, এই বাড়ির মেয়ে নন। আপনারও এই বাড়ির ওপর অধিকার নেই। আমারে অধিকার চেনাইতেছস? আমি নরম হলাম। বেয়াদপি মাফ করবেন মা। আপনি সোনাইকে দেখেন একটু, গায়ের রঙের ওপর ওর কি দোষ? আমরা তো ইচ্ছা করিনি মা। একটু তাকিয়ে দেখুন না, কি মায়াময় চেহারা ওর, কিভাবে আপনার দিকে তাকিয়ে আছে দেখুন। কোলে নেবেন মা? আপনাদের রক্ত না ও? এবারে শাশুড়ির বলা কথাটা আমার অন্তরাত্মা কাঁপিয়ে তুলল। এই কালামাইয়ারে আমি আমার রক্ত মানি না। কোনখানের বেজন্মাইটা? কোনখানে কোন কুকাম কইরা আইসা পয়দা করছো সেইটারে কে জানে? তোদের দুইটারে যে এই বাড়িতে এতদিন জায়গা দিছিলাম, এই তোর 7 কপালের ভাগ্য ছিল। আর তুই ওরা শুরু করছস। থাকতে খাইতে পারছিলি, ভালো লাগতেছিল না? আমি কথা হারিয়ে ফেললাম। একবার মেয়ের দিকে তাকালাম তো একবার মায়ের দিকে। মেয়েটা আবার কান্না করে যাচ্ছে এক নাগারে। আমি স্তব্ধ হয়ে আছি। এমন সময় কলিং বেল বাজলো। মা দৌড়ে দরজার কাছে গেলেন।
দরজা খুলে আমার বরকে দেখতে পেয়ে কুমিরের কান্না কেঁদে বলে উঠলেন, বাবু, আমি কি সর্বনাশ করলাম এইটা? তোর লাগে এমন বউ আনলাম, বড় ছোট মানে না, কুকাম কইরা একটারে পয়দা করছে। আমি জানতে পারায় আমারে গালাগাল করতেছে, কইতাছে এই বাড়িতে আমার অধিকার নাই। দুদিন পর বাড়ি থেকে বাইর কইরা দিব। আমি এখন কই যাবো রে? কি কপাল কইরা এমন বউ আনছিলাম। শাশুড়ি মায়ের হাই হাই দেখেই আমি এখনও চুপ, শুকনো মুখে তাকিয়ে আছি মাহাতাবের দিকে। বাড়িতে আসতে না আসতেই এসব শুনলো। ওর রাগ বেশি, তারও বেশি ধৈর্য। এখন মাহাতাব শেষ ভরসা। মাহাতাব, তুমিও কি মায়ের কথাই আমাকে অবিশ্বাস করবে? মাহাতাব নিশ্চুপ, সব শুনল। এরপর বাড়ির ভেতরে এলো, এসে সোজা আমার কোল থেকে সোনাইকে নিজের কোলে তুলে নিল। ঠোঁটের উপরিভাগ সামান্য কালচে দাগ পড়েছে। মাহাতাব সেদিকে তাকিয়ে আমাকে বলল, তুমি কিছু বলবে না অঙ্গজা? মাহাতাবের দিকে দৃষ্টি স্থির রেখে বললাম, কিছু বলার নেই সত্যি। মাহাতাব সামনের সোফায় বসলো। মা এগিয়ে এসে দাঁড়ালেন। মাহাতাব একবার মায়ের দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকালেন। আমাকে বলল, প্রতিটা গল্পের দুটো দিক থাকে, দুটো বিপরীত পক্ষের। মা নিজেরটা বলেছে, আমি তোমারটা শুনতে চাই। একদিকে শুনে জাজ করব না আমি। হয়তো মাটিতে ফেলা রাখা সংখ্যাটি তুমি 6 দেখছো, মা 9। এর মানে এই নয় যে একজন ভুল অপরজন ঠিক, দুজনের দিকে ভিন্ন। অঙ্গজা, তুমি কি বলবে না কিছু? আমার ছলছল করা চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি মুছে নিলাম তা। তারপর লম্বা একটা শ্বাস টেনে বললাম, মা বলেছে তোমাকে আবার বিয়ে করাবে। মাহতাব সামান্য হাসলো। এইটুকু? আমি মাথা দুদিকে নেড়ে নেতিবাচক করা প্রকাশ করলাম। মাহতাব এবার মায়ের দিকে তাকিয়ে বলল, বয়স 31-এর কোটায় পা রেখেছে, নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে কি করে করি বলো তো? বাবু, তোর বউ এখন তোর কান ভাঙাইব। তুমি এখানে বসো মা, দেখি কিভাবে কান ভাঙায়। ঠিক আছে। মা মাহতাবের পাশে বসলেন। মাহতাব আমাকে বলল, এরপর? মা আমার মেয়েকে ছুঁয়েও দেখে না। মেয়েটা আজ খাটে থেকে পড়ে গিয়ে কান্না করছিল, মা তাও একবার দেখেনি। মাহতাব মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। আমাকে থামতে দেখে বলল, এরপর? মাকে প্রশ্ন করি, কেন মা এমন করেন? মা কি বলল? মা বললেন, ও নাকি আপনার রক্ত না। আমি কোথায় কি করে এসে মানে ওকে জন্ম দিয়েছি, মানে ওর বাবা অন্য কেউ। আমার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল, গলা ভিজে আসছিল। মাহতাব মেয়ে নিয়ে উঠে দাঁড়ালো। মায়ের দিকে ঘুরে মাকে বলল, মা, এসব সত্য? মা আমতা আমতা করে বললেন, ভুল নাকি দেখ, এই মাইয়ার থোতমাটা দেখ, তোর মতো কোন দিক দিয়া হইছে? না চেহারা সাইজ, না গায়ের রং। যে কেউ দেইখা বলে দেবে এর বাপ তুই না। মাহতাব চোখ বুজে ফেলল। এরপর মায়ের দিকে তাকিয়ে আবার বলল, তার মানে তুমি স্বীকার করছো তুমি এসব বলেছো? হ, কইছি, যা সত্য তাই কইছি। এখন তুইও কি আমারে বাড়ির থেকে বাইর কইরা দিবি বাবু? চম্পা ভাবি আমারে কইছিল এই বউ তোরে তাবিজ টাবিজ করি রাখছে। এখন বুঝতে পারছি আমি। মা কাঁদতে লাগলেন। মাহতাব মায়ের দিকে এগিয়ে গেল। মেয়ের ডান হাতটা উঠিয়ে মায়ের মুখে ছুঁয়ে কান্না মুছে দিয়ে লাগলো। মা ছ্যাঁত করে উঠে সরে গেলেন, বললেন, এটা কি করতাছোস? এই বেজন্মারে দিয়া ছোয়াবি না আমারে, পাপ লাগবো আমার। মাহতাব সরে দাঁড়ালেন। আমার মুখোমুখি হয়ে বললেন। তুমি মাকে সরি বলো। আমি বিস্মিত মুখে বলি, কেন? তাকে অধিকার চেনানোর জন্য। আমি দম নিলাম, চোখের পানি মুছে মায়ের কাছে অধিকারের প্রসঙ্গের জন্য মাপ চাইলাম। মা বোধ হয় সামান্য হাসলেন। আমার অসম্ভব খারাপ লাগলো বিষয়টা। আর সেই মুহূর্তেই মাহতাব বলে উঠল, 8:20 বাজে অঙ্গজা, 9টার মধ্যে তোমার আমার সোনাইয়ের জিনিসপত্র সব গুছিয়ে ফেলো, আমরা বের হব। আমি বুঝতে না পেরেই ওখানে দাঁড়িয়ে রইলাম। মা অবিশ্বাস্য চোখে তাকালেন মাহতাবের দিকে, জিজ্ঞেস করলেন, কি কষেডি, কনে যাবি? মাহতাব মুচকি হাসলেন, মায়ের দিকে তাকিয়ে বললেন, আমি কারো প্রতি অবিচার করব না মা। এখানে থাকলে রোজ রোজ তোমরা আর তোমার বইয়ের ঝগড়াঝাটি হবে। মনের ভিতরে একবার সন্দেহ উৎপিত হয়ে গেলে কখনো আর বিশ্বাস করা যায় না কাউকে। তুমি আমার বউকে বিশ্বাস করতে পারবে না। আর আমি চাই না যে মেয়েটা নিজের সব কিছু ছেড়ে আমার কাছে এসেছে সেই মেয়েটাকে কষ্টই রাখতে। পৃথিবীর সমস্ত কষ্টকে আমি শূন্যই পৌঁছাবো।
আমার বউয়ের জন্য। কষ্টটা যদি তোমার তরফ থেকে আসে আমি ঢালতে পারবো না সব ক্ষেত্রেই। মাতৃ আজ্ঞা পালন করতে করতে হয়তো মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলবে, তাই তোমাদের আলাদা থাকাই ভালো। তোমার জন্য তোমার পরিবার আছে, আমি আছি, আমার বউ আর মেয়ের জন্য কেবল আমি আছি। আপাতত চাইছি সবাই ভালো থাকুক। আব্বা যাস না, আমি কালই তোরে হুজুরের কাছে নিয়ে যামু। চম্পা ভাবি কালই আমারে কইছিল বউ তোরে তাবিজ করছে। আমি বিশ্বাস করি নাই তখন, কিন্তু এখন বুঝতাছি। আল্লাহ, আমার কি সর্বনাশ হইল। আব্বা কালই না, এখনই চল, তোরে হুজুরের কাছে নিয়ে যামু। মা, আমার স্ত্রীর চরিত্র ও সন্তানের জন্মের প্রশ্ন তুলে তুমি আমায় বুঝিয়েছ আমি স্বামী ও বাবা হিসেবে কতটা ব্যর্থ। সেখানে কিভাবে একজন আদর্শ ছেলে হিসেবে তোমার আঁচল বাঁধা পরি বলো তো? মা অশ্রুসিক্ত নয়নে মাহাতাবের দিকে তাকিয়ে রইলেন। তারপর কি যেন একটা ভেবে তেড়ে আসতে নিলেই আমার দিকে বিড়বিড় করে বলছেন, হারামজাদি, আমার এত শখের সংসার নষ্ট করতে আইসিস তুই? আগের থেকেই ভাবিরা কইছিল বউ কখনো মায়া হয় না, আগে থেকেই টাইটে রাখতে হয়, নইলে মাথায় চইরা নাচন শুরু করে, তারপর একসময় সংসার ভাঙে। আমার পোলাডা একটা ছাড়া দুইটা কথা কইতো না আমার ওপরে, সে আমারে কথা শোনায় তোর লাগি তোরে। মা এগিয়ে এসে আমার চুলের মুঠি ধরতে এলেন। ওপাশ থেকে মাহাতাব এসে মাঝে দাঁড়িয়ে পড়ল। মা হিস হিস করতে করতে বললেন, বাবু পথ ছাড়, সামনে থেকে সর। 5 মিনিট, যা প্রয়োজন গুছাও। কোথাও যাবি না তুই, এই হারামজাদিরে যাইতে ক, ওরে আমার বাড়ির থেকে বার হইতে ক। অঙ্গজা, তোমায় যেতে বলছি না, রুমে যাও। আমি চলে এলাম। রুমের ভেতর থেকেও মা ছেলের কথা শুনতে পেলাম। মা বিভিন্ন কথা বলে যাচ্ছেন, মাহাতাব তাও শুনছে। যখন মা আমাকে আমার পরিবার তুলে গাল দিতে যাচ্ছে, তখনই মাহাতাব বলে উঠল, মা যা বলছো একটু ভেবেচিন্তে বলো। পরের বাড়ির মেয়েকে কিছু বলার আগে একবার ভেবে দেখো, তোমার ঘরেও একটা মেয়ে আছে। তোমার ঘরের মেয়েকে একদিন পরের ঘরে যেতে হবে। আমি কাপড় গুছিয়ে বের হলাম। পাশের বাড়ি থেকে এলো রাহা। ও বাড়ির মেয়ে পিয়া আর ওই একই ক্লাসে পড়ে। গ্রুপ স্টাডির জন্যই বোধহয় গিয়েছিল। ফিরে এসে আমাদের এইভাবে বেরিয়ে যেতে দেখে ও বিস্ময় নিয়েই বলল, কই যাচ্ছ তোমরা? মায়ের খেয়াল রাখিস কেমন? আমার হাতের লাগেজটা দেখে বোধহয় কিছু একটা ধরতে পারলো রাহা। কেঁদে ফেলে বলল, যেও না। তোর ভাবি আর ভাতিজার থাকার উপযুক্ত স্থান এটা না। তুই চাস না ওরা সুখে থাকুক? রাহা আমাদের আর আটকালো না, মাও আটকালো না। আমার কোল থেকেই ঘুমিয়ে যাওয়া মেয়েটাকে কোলে তুলে নিল। ওকে বুকে জড়িয়ে অন্য হাতের লাগেজটা নিয়ে বলল, এসো। ও বেরিয়ে গেল আর আমি সদরের চৌকাটে আটকে গেলাম। আমার জন্য এই বাড়ি ছাড়া হতেও এতটা সোজা না। বাড়ির বউ সারাদিন যেখানেই থাকুক না কেন, দিন শেষে তাকে ঘরে ফিরতেই হয়, ঘরে বাঁধা পোড়াতে হয়। আমার 3.5 বছরের একটু একটু করে সাজানো সংসার আমি কিভাবে ছাড়ি? একবার পিছিয়ে ঘুরে সোফায় মুখ কালো করে নতমুখী হয়ে বসে থাকা শাশুড়ি মা ও কান্না করতে থাকা ননদকে দেখলাম। একটু পর বাবা ফিরবেন, এসেই বলবেন, আম্মু 1 কাপ চা দিয়ে যাও তো দেখি। আমার আর চা নিয়ে যাওয়া হবে না। আমার আর চায়ের বাহানা বাবার সাথে ঘণ্টাখানেকের আলাপন হবে না। এই বাড়িতে সবচেয়ে বেশি কথা তো বাবার সাথেই বলি। মানুষটা বলে যাওয়া উচিত নয় কি? অঙ্গজা এসো, দেরি হয়ে যাচ্ছে। আমি চৌকাট পেরোলাম, কিন্তু এই রাতের 9টা বাজে। আমাকে আর আমার 2.5 মাসের বাচ্চা সন্তানকে নিয়ে মাহাতাব যাবেই বা কোথায়? ব্যথিত চোখে যখন ওর দিকে তাকালাম, চোখের প্রগড় পলক ফেলেই মাহাতাব আমায় আশ্বাস দিল। আমি আছি। বাতাসের যেন একত্রে গান গেয়ে উঠল, পুরো পৃথিবী তোমার বিপরীতে থাকলেও আমাকে তুমি পাশে পাবে। মাহাতাব আমাকে নিয়ে সেদিন ওর একটা বন্ধুর বাড়িতে উঠল। বন্ধুর পরিবারের লোকেরা আমাকে আর আমার মেয়েকে আপন করে নিল ক্ষণিকের মধ্যেই। ভাবির সাথে দারুণ একটা সম্পর্ক তৈরি হয়ে উঠেছিল আমার। বাবা কল দিয়েছিল রাতে, আমাকে ফিরতে বলেননি, কেবল হাসি মুখে বলেছিলেন, মা, আমি চাই তুই ভালো থাকিস। আমি জানি এখন তুই ভালো থাকবি। আমার নাতনির খেয়াল রাখিস। আমি প্রতি সপ্তাহে তোদের 2বার করে দেখে আসবো। মাহাতাব পরের দিনের জন্যই অফিস থেকে ছুটি নিয়ে নেয়। সকালে উঠেই অফিসের নিকটবর্তী এলাকায় বাসা দেখে ফেলল। একটা 2 বেডের বাসা। মাসে শুরু বেতনটা
ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে 2 দিন আগেই। এতে সুবিধা হলো মাহাতাব বেতনের 60,000 টাকা উঠিয়ে নিয়ে সেখান থেকেই 20,000 টাকা বাড়িতে পাঠিয়ে দেয়। বাবার ইনকাম যথেষ্ট হলেও মাহাতাব বরাবরই 20,000 মায়ের হাতে দিয়ে এবং 20,000 আমার হাতে তুলে দেয়। আমার টাকাগুলো ডিপোজিট করা রাখতাম, বাকি টাকার কিছুটা বোনের কাছে এবং নিজের হাত খরচের জন্য রাখতো। বাড়ির খরচ বাবার টাকাতেই চলতো। এখন পরিস্থিতি ভিন্ন, তবুও নিজের দায়িত্ব মায়ের কাছে 15,000 টাকা এবং বোনের হাত খরচের জন্য 5,000 টাকা পাঠিয়ে নিল। মোটামুটি চলার জন্যই বাকি টাকাই বাসার অ্যাডভান্স দিয়ে টুকিটাকি সামগ্রী কেনা হলো। 10,000-এর মতোই রইল। বাসা পরিষ্কারের কাজে আমি হাত দিতে পারিনি, আমার মাত্রাতিরিক্ত ডাস্ট অ্যালার্জি। আবার ঝুঁকে মোছামুছিও করতে পারিনি, সবটা মাহাতাব একাই করলো বিনা অভিযোগে। সারাদিন বাইরের খাবার দিয়েও চললাম। রাতে মেয়েকে ঘুম পাড়ানোর জন্য যখন শুয়েছি, মাহাতাব এসে দুম করে পাশে শুয়ে পড়ল। আমি মলিন চোখে ওর ক্লান্তি দেখলাম। প্রচণ্ড উদাস গলায় আমাকে জিজ্ঞেস করলো, খুব কষ্ট হচ্ছে অঙ্গজা। এই তো কটা দিনের কষ্ট, তারপর আমি সব ঠিক করে দিব। আমার কি যে খারাপ লাগলো। এই মানুষটার আমার প্রতি কোনো অভিমান অভিযোগ কিছুই নেই কেন? অন্য কোনো পুরুষ হলে এই ক্লান্তির জন্য বোধহয় খারাপ ব্যবহার করে ফেলতো, অথচ আমার পুরুষটা এমন কেন? নিজেকে নিয়ে ভাবে না কেন? আমি বিড়বিড় করে বললাম, মাহাতাব চলো ফিরে যাই, এইভাবে তোমার অনেক কষ্ট হবে। আর এই বাড়িতে তোমাদের কষ্ট হবে। আমি মানিয়ে নেব। আমি তোমার কষ্ট মেনে নিতে পারবো না রে। আমি তোমাদের কাউকে কিছু বলতে পারবো না। তবে মাকে বোঝা, মাঝে মাঝে বোঝার সবটা। মাকে আমি অনেক দিন ধরেই আমার মেয়ের প্রতি মায়ের উদাসীনতা লক্ষ্য করেছি, কিন্তু টের পাইনি। তোমার বিষয়টা আগে বলা উচিত ছিল। আমি ফুঁপিয়ে উঠি, ভালোবাসি মাহাতাব। মাহাতাব এক হাতে আমার গালে রেখে বলল, আমিও আমার সন্তানের মাকে ভীষণ ভালোবাসি। আমার সে যে কি সুখ। ধীরে ধীরে সংসারটা গুছিয়ে নিতে লাগলাম। সোনাই বড় হতে লাগলো। ওর ভালো নাম মেহেরিন সিদ্দিকী অঙ্গনা। ওর চাঞ্চল্য বাড়ল। বাড়ির এক কোণা থেকে আর এক কোণায় হামাগুড়ি দিতে লাগলো। বাবা প্রায়ই আসে। রাহাও রোজ স্কুল থেকে ফেরার পথেই সোনাইকে দেখে যায়। মেয়েটা বড় হতে লাগলো বাবার মতো করে। সব সময় ঠোঁটের কোণে বিশালের একটা হাসি থাকে। কাঁদে কম, হাঁটতে গেলেও যদি পড়ে যায় তখনও কাঁদে না। কিছুক্ষণ বসে থেকেও এদিক ওদিক দেখে, তারপর ওঠার চেষ্টা করে। এখন সে কিছু শব্দ বলতে পারে, যেমন মা, বাবা, দাদা, মাম্মানি, খাবো, যাবো, এইসব। 2 দিন ধরে ওকে শিখাচ্ছি দাদু বলাটাও। ও শিখছেও। তারপরেও আজ আমার অন্য নাম্বার দিয়ে মাকে কল দিলাম। মা যখন কল রিসিভ করলো, সোনাইয়ের সামনে ধরলাম। সোনাই একগাল হেসেই দাদু দাদু বলতে লাগলো। ওই পাশে তখন থামথামে নীরবতা। আমি হেসে ফেলে কলটা কেটে দিই। এইরকম কাহিনী আমি মাঝে মাঝে করতে লাগলাম। সোনাইকে নিয়ে আজ একটু বের হয়েছিলাম কিছু কেনাকাটায়। রাস্তায় মায়ের সাথে দেখা হয়ে যায়। তিনি এড়িয়ে গেলেন না, এগিয়ে এসে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি খবর? আমি মুচকি হেসে বললাম, আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। আপনি ভালো আছেন? যার পোলা বাড়ি ছাড়ে সেই মা ভালো থাকে? আমি টের পাই তার সূক্ষ্ম ব্যথাটা। এর মধ্যে সোনাই 2 হাত বাড়িয়ে দিল মায়ের কোলের যাবার জন্যে। গোল মুখের ফুলো ফুলো গালে হাসছে। মা এড়িয়ে যেতে পারল না, কোলেও নিলেন না। কেমন এক দৃষ্টিতে সোনাইয়ের দিকে তাকিয়ে রইলেন। গাড়ির হর্ন বাজতেই মা সদ্ভিদ শক্তি ফিরে পেলেন। এইদিক ওদিক তাকালেন, তারপর বললেন, আমার পোলাকে আমার থেকে আলাদা কইরা ভালো করো নাই? আমার ইচ্ছাকৃত না। বুঝি। মা চলে গেলেন, আমিও ফিরে এলাম। তারপর অ্যাক্সিডেন্টালি মায়ের সাথে আমার একাধিকবার দেখা হতে লাগে। এক রাতে বাবা আমায় ফোন ভয়েস মেসেজ পাঠায়। সেখানে মা আর বাবার কথোপকথন ছিল। সম্ভবত মায়ের অজান্তেই তার রেকর্ডটা করা হয়েছে। মা বলছিলেন, জানেন বাবুর আব্বা, মাইয়াডা না এক্কেবারে বাবুর মতো হয়েছে। আমার বাবু ছোটকালে যেমন খালি হাসতো না, অমনে বাবুর মতো ডান গালে একটা টোলো আছে, আর চোখও ছোট ছোট হয়ে যায় হাসার সময়। খালি তাকাইয়া থাকতে মন চায়। তুমি না মেয়ের আর মেয়ের মায়ের ব্যাপারে কত কথাই বলেছিলে? মায়ের থেকে অনেকক্ষণ বাদে উদাস গলায় কথা এলো। পাশের বাড়ির ভাবিরা আমার নাতির গায়ের রং নিয়া যেমনে চোখ মুখ কুচকায়, আমার খারাপ লাগে। সেদিন ভাবি তো মেল্লা কথা কইল,
রাগের মাথায় অঙ্গজার উপরে ঝাড়ছি। আমার উচিত হয় নাই। তাহলে কল দিয়ে ফিরতে কইলেই ফিরবো? চেষ্টা করতে পারো। মা চেষ্টা করলেন না, কথাও বললেন না। আর এইভাবে আরও কটা মাস কাটলো। ওই বাড়ি থেকে চলে আসার 1.5 বছরের বেশি পেরিয়েছে। একদিন মাহাতাব সন্ধ্যের আগেই অফিস থেকে চলে এলো, সাথে মাকে নিয়ে এলো। আমি প্রচণ্ড অবাক হয়ে যাই। মাকে ভেতরে এনে বাড়ির এদিক ওদিক দেখাতে লাগলো। আমাকে বলল মায়ের পছন্দ মতো রান্না করতে। আমি রান্নায় রেগে যাই। সোনাই রুমে খেলছিল, মাহাতাব গোসলে গেল। আমি রান্নার এই ফাঁকে সোনাইকে দেখতে রুমে আসি। ভিড়িয়ে দেওয়ার দরজার দিকে এক প্রান্ত দিয়েই সোনাইয়ের পাশে মাকে বসতে থাকতে দেখলাম। সোনাই তার প্লাস্টিকের খেলনাগুলো নিয়ে খেলছে, একটা একটা করে মায়ের দিকে দিচ্ছে, আবার খেলছে। মা চুপ হয়ে ওর দিকে তাকিয়ে আছে, আদরও করছে না, ফেলেও দিচ্ছে না। কেমন যেন বিমুগ্ধ চোখে আমার মেয়েকে দেখে যাচ্ছে। প্রশান্তের শীতল হাওয়া আমার অন্তর ছুঁয়ে গেল। আমি দৌড়ে রান্নাঘরে এসে রান্নায় মন দিলাম। পাছে না মা দেখে ফেলে। মাহাতাব গোসল সেরে বেরোতেই ওকে জিজ্ঞেস করলাম, মা এলো নাকি জোর করে নিয়ে এলে? এইভাবে আসতো নাকি? আসতে ইচ্ছে হলো, আসতো না, তাই জোর করে নিয়ে এলাম। আমি আমার দায়িত্বশীল স্বামীকে মুগ্ধ চোখে দেখে গেলাম। যাওয়ার সময় মা বারবার পিছে ফিরে চাইছিলেন। আমি বললাম, মা একদিন থেকে যান না। মা তাতে রাজি না। মাহাতাবের হাত শক্ত করে ধরে বললেন, আব্বা ফিরে আয়। তোমাকে রেখে বাবা কখনো অন্য জায়গায় থেকেছে মা? তুমি নানু বাড়ি গেলে তো বাবা গিয়ে থাকতো। মা চুপ থাকলেন। মাহাতাব আবার বলল, তাহলে আমি কিভাবে ওদের রেখে যাই? মা হয়তো খুব করে বলতে চাইছিলেন ওদের নিয়ে আয়, কিন্তু বললেন না। প্রলম্বিত শ্বাস ফেলে চলে গেলেন। এরপর সম্ভবত আরও কটা মাস যাওয়ার পর একদিন হুট করেই মাহাতাব আমাকে বলল এক জায়গায় নিয়ে যাবে, তৈরি হতে। আমি সোনাইকে নিয়ে তৈরি হলাম। মাহাতাব আমাকে চমকে দিয়ে আমার বাড়িতেই নিয়ে এলো। মা দেখে অবাক হলেন প্রচণ্ড। চেহারায় বিস্ময়ের সাথে এক ঝাঁক খুশি নিয়ে জিজ্ঞেস করলেন, চলে আসছিস তোরা? যেন তিনি চান আমরা থেকে যাই। কেবলমাত্র ইগোর জন্য মুখ ফুটে বলতে পারছেন না। মাহাতাব জবাবে হাসলো, কিছু বলল না। রাহাই এসে আমাকে জড়িয়ে ধরলো। দুপুরে খাওয়া দাওয়া শেষ হলো। আরও কিছুক্ষণ থাকার পর হুট করে মাহাতাব বলল, আবার একদিন আসবো মা, আজ চাই। না গেলে হয় না? মায়ের আওয়াজ ভেজা। মাহাতাব মায়ের 2 গালে হাত রেখে কপালে চুমু খেয়ে বলল, আবার আসবো। মা হয়তো কেঁদেই দিতেন। আমরা তখন বিদায় নিয়ে চলে এলাম। এরপর একদিন আমার ফোনে মায়ের কল আসে। মায়ের গলার স্বর ভেজা। কেমন আছো অঙ্গজা? আলহামদুলিল্লাহ, আপনি? খালি বাড়িতে ভালো লাগে না, সারাদিন একা থাকি। ময়রা পয়রা থাকলেও কেউ জানবো না। এইভাবে বলছেন কেন মা? কেমনে কমু আর? মায়ের কথা শুনে খারাপ লাগলো। বাচ্চামো দেখে হাসিও পেল। আমি জিজ্ঞেস করলাম, আমরা কি আসবো মা? আশাই তো চইলা যাও। আপনি কি চান আমরা এসে থাকবো? এখন কি মাইক লইয়া কউন লাগবে? মা রেগে যাচ্ছেন। আমি হেসে ফেললাম, বললাম, মা আসছি, দাঁড়ান। আমি কলটা কেটে দিলাম। মাহতাবকে কল দিয়ে বললাম বাড়ি ফিরবো। অফিস থেকে সোজা এই বাড়িতেই এসো, আর এই বাড়ির সব কিছুই এই বাড়িতেই নেওয়ার ব্যবস্থা করো। মাহতাবকে কিছু বলতে না দিয়েই আমি চলে এলাম। বাড়ি এসে দেখলাম মা সিঁড়ির সামনে বসে আছেন। এদিকে চেয়ে কেমন যেন লাগলো। এগিয়ে গিয়ে সোনাইকে সিঁড়িতে বসিয়ে মাকে জড়িয়ে ধরলাম, বললাম, আর যাব না। মা কিছু বললেন না, আগলেও ধরলেন না, সরিয়েও দিলেন না। আমি সবসময় নিয়ে সরে এলাম। মা ভেতরে আসতে বলে তড়িঘড়ি করে ভেতরের দিকে চলে গেলেন। যাওয়ায় আমি স্পষ্ট দেখতে পেলাম তার চোখ ভেজা। রাতে মাহাতাব এলো, মায়ের কাছে বলল, মা, মানুষের কথার জাল খুবই শক্ত, কারো কথায় পেঁচাবে না। কেমন তোমার মন মস্তিষ্ক তাদের শব্দরা কন্ট্রোল রাখতে পারে? আমার মা এত দুর্বল নাকি? মোটেও না। নিজেই দেখবে, শুনবে, তারপর সঠিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। কথার আঘাতের চেয়ে বড় আঘাত নেই রে মা, এই আঘাতের ওষুধ নেই। মা সম্পূর্ণ কথা বুঝতে পারে, তারপর আর আমাকে নিচু করে কখনো কিছু বলেনি। মাহাতাব পৃথিবীর সবচেয়ে ভালো স্বামী। তোমার নিরপেক্ষাতেই আমায় এক আসমান সুখ উপহার দিয়েছে। সব স্বামীরা তোমার মতো হলে হাজারো মায়ের ঘর ভাঙে না, হাজারো নারী অবহেলায়, অবজ্ঞায়, নির্যাতনে এক কোণায় গুমড়ে মরে না। সব অঙ্গজার ভাগ্যে কেন মাহাতাব নেই?